এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের অভিযোগের পরেই কি তৎপর এনআইএ? কারণ এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ একটি এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন যে এবার এনআইএর যে তিনি দাবি করছেন এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, এনআইএ এর কলকাতাতে থাকা যে পুলিশ সুপার ধনরাম সিং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ ছিল। তাদের বক্তব্য ছিল হচ্ছে তার নিউ টাউনের যে আবাসন তিনি যেখানে থাকেন সেখানে বিজেপি নেতা দেখা করতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য চেয়েছে তাদের কাছে 52 মিনিটের সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে এই বিজেপি নেতাকে দেখতে পাওয়া গিয়েছে যে ফাইল নিয়ে তিনি ঢুকছেন, ফাইল ছাড়া তিনি বেরোচ্ছেন এবং ধনরাম সিং এর বাড়িতে কর্মরত এক ব্যক্তি তাকে রিসিভ করে নিয়ে গেছেন, তিনি তাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গিয়েছেন এবং এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে আক্রমণ চালাতে শুরু করেছে। তৃণমূলের বক্তব্যের জায়গা সেটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে প্রকাশ্যে আনার পর, সামনে আনার পর এবং তাদের কাছে ফুটেজ রয়েছে সেই তথ্য জানানোর পরপরই ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে এবং পাটনা থেকে এনআইএর একজন শীর্ষ আধিকারিককে কলকাতাতে পাঠানো হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে এনআইএর ডিজিও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন, ফলে ডিজিকেও যেমন সরতে হবে তেমনি তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে সামনে আনার পরই এনআইএর মধ্যে তৎপরতা এবং সে কারণেই হচ্ছে ধনরাম সিংকে দিল্লিতে তলব। এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বেশ, এবার ভূপতিনগরের ঘটনায় হাইকোর্টে এনআইএ, হাইকোর্টে যাচ্ছে এনআইএ। যেমনটা আমরা জানতে পাচ্ছি এনআইএ সূত্রে যেমনটা জানা যাচ্ছে ভূপতিনগরে গিয়ে আক্রান্ত এনআইএ, আর পূর্ব মেদিনীপুরের সেই ভূপতিনগরের ঘটনায় এবার হাইকোর্টে এনআইএ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরে গিয়ে আক্রান্ত এনআইএ আর কেন্দ্রীয় এজেন্সির আক্রান্তের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয় আমরা দেখেছি, আর সেই ভূপতিনগরের হামলার অভিযোগে এবার হাইকোর্টে এনআইএ মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। আজ দুপুরেই এনআইএর মামলার শুনানি। আরো বিস্তারিত জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ভূপতিনগরের ঘটনায় এনআইএ সেখানে তদন্ত করতে গিয়ে এবং একজনকে আটক করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, কার্যত এনআইএর অভিযোগ যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে যাওয়ার সময় ইডি যেভাবে আক্রমণের শিকার হয়েছিল একই রকম ভাবে ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এনআইএকে এবং এনআইএর ক্ষেত্রেও এ রাজ্যে সম্ভবত প্রথম পূর্ব মেদিনীপুরে এই ধরনের আক্রমণের ঘটনা। সেখানে এনআইএ তারা কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে এবং তারপরে যে ঘটনাক্রম এগিয়েছে সেটাও তাদের নজরে এসেছে। ইতিমধ্যে এনআইএ যে প্রেস বিবৃতি জারি করেছে সেটা নিয়েও আর এক দফা বিভিন্ন রকমের সেটাকে নিয়ে কৌতূহল বা চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করছে তারা, জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে তার শুনানি চাইছে তারা। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং আজ দুপুর 2:30টায় এনআইএর আবেদনে শুনানি হবে বলে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। সেক্ষেত্রে দুপুর 2:30টার সময় এনআইএর আবেদনের মামলা শুনানির দিকে অবশ্যই নজর থাকবে অর্ণব। একদিকে ভূপতিনগরে হামলার অভিযোগে হাইকোর্টে এনআইএ, অন্যদিকে ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে, আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হয়েছে ভূপতিনগরে 3 গ্রামবাসীকেও। বিস্তারিত জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো তোমার্থী গতকাল এনআইএর তলবেও সাড়া দেননি ভূপতিনগরের শাসক দল তৃণমূলের নেতারা, কিন্তু এরই মধ্যে যে খবর সামনে আসছে সেখানে কিন্তু দেখা গেল কি এনআইএ যিনি অভিযোগ করেছিলেন এবং আক্রান্ত হওয়ার পর সমস্ত তাকে কিন্তু হাজিরা দেওয়ার জন্য ডেকেছেন পুলিশ। কোথায় না ভূপতিনগর থানার পুলিশ ডেকেছেন, একই সঙ্গে 3 জন গ্রামবাসীকেও ডাকা হয়েছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। তুমি জানো ঘটনার পরপরই এনআইএ যারা আক্রান্ত হয়েছিলেন তারা ভূপতিনগর থানায় গিয়ে তারা অভিযোগ জানান। অভিযোগ জানানোর পরপরই কিন্তু এই যে বিষয়টি সামনে আসার পর তদন্তে নামে পুলিশ এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থলে গিয়ে তারপরই দেখা গেল কি না 11ই এপ্রিলের মধ্যে তাদের বলা যায় যিনি অভিযোগকারী সেই এনআইএ যে আধিকারিককে ডাকা হয়েছে ভূপতিনগর থানায়, একসঙ্গে 3 জন গ্রামবাসীকেও ডাকা হয়েছে। বেশ সুচিত। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই, কারণ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মন্তব্যে ফের বিতর্ক। এবার রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধি দলকে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন। মেশো কাকা বলে তিনি কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কি এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি, দম নেই কোমরে। দিলীপ ঘোষের মন্তব্যে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। 18তম লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, আর এরই মধ্যে ভোটের ময়দানে চড়া সুর দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তিনি বলছেন ভোটের পরে কড়ায় গন্ডায় বুঝে নেবেন। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। আর দিলীপ ঘোষ সেই লোক, যখন বিজেপির নাম নিত না তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে। রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো, মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে, আর কড়াই গন্ডা সুস্থ নেবে বলে দিচ্ছে। নেতাদেরই কি বার্তা দিলেন দিলীপ ঘোষ? পাল্টা কটাক্ষ তৃণমূলের। উনি কাকে ইঙ্গিত করছেন, কারা জেলের বদলে বিজেপিতে গেছে সেটা উনি বলুন। উনি কাদের কাদের বলদ বলেছেন নিজেকে চাচার ছেলে বলে, সেটাও উনি পরিষ্কার করে বলুন। তারপরে যাদের বলছে তারাও বুঝুক। অর্থাৎ গোটা দলটা একটা বিভ্রান্তিতে ভুগছে, মানুষ নিচ্ছে না, তাই তার বিরুদ্ধে বলতে হবে, এটাই বলে যাচ্ছে। একদিকে চড়া সুর দিলীপ ঘোষের, অন্যদিকে লাগামহীন দিলীপ ঘোষ। এবার ভোটের পর বিরোধীদের অনাথ করার হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, ভোটের পর সবাই জেনে থাকবে, বিরোধীদের মাথায় হাত রাখার লোক থাকবে না। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে, কোন পার্টিতে থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। লাগামহীন দিলীপ ঘোষ, পাল্টা সমালোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য। অনাথ করে দেবেন, এটা দিলীপ ঘোষের উপর তো নির্ভর করে না কে কাকে অনাথ করবে। এই কথাতে বোঝা যায় যে যেখানে উনি মানুষের কাছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন, মানুষ তো সেখানকার মানুষও তো তার মধ্যে পড়ে, সুতরাং তাদের অনাথ করে দেবেন। মানে উনি আর কারুর নাথ হিসাবে থাকবেন না, উনি সবাইকে অনাথ করে দেবেন, কারুর দায়িত্ব নেবেন না। আবারও খবরের শিরোনামে সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, একজন পুলিশ কর্মী আহত হয়েছে, যেমনটা আমরা খবর পাচ্ছি। হামলা চালানো হয়েছে, ফাঁড়িতে হামলা চালানো হয়েছে সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে হামলা, শীতলিয়া ফাঁড়িতে হামলা, আহত এক পুলিশ কর্মী। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপম, ঠিক কি কারণে এই হামলা, কারা হামলা চালিয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালী থানার যে শিমুলিয়া পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়িতে গতকাল রাতে 7 থেকে 8 জনের দুষ্কৃতী দল তারা হামলা চালায় গভীর রাতে। তখন পুলিশ কর্মীরা তখন সবাই রেস্ট নিচ্ছিল, সেই সময় অতর্কিতে তারা হামলা চালায় এবং সন্দীপ সাহা বলে একজন পুলিশ কর্মী, তাকে বেধড়ক মারধর করে। তাকে প্রথমে সন্দেশখালীর যে খুলনা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে তার অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে
তার এখন চিকিৎসা চলছে। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা আজকে সকালে যায় এবং সেই যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে এই মুহূর্তে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং ঘটনা কিন্তু থমথমে এবং এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ যেভাবে পুলিশ কর্মীর উপরে পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে, পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ কর্মীকে মারধর করেছে, এই বিষয়টা কিন্তু রীতিমতো এলাকার মানুষ তারা কিন্তু আনসিকিউর ফিল করছে। তাদের যেটা বক্তব্য যে যদি পুলিশ কর্মী যদি মার খায় তাহলে তাদের কোথায় নিরাপত্তা, এই বিষয়টাই নিয়েই কিন্তু তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছে। এবং এই যে পুলিশ কর্মীর উপরে হামলা, এই কারণে কিন্তু 3 জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ এবং আরও বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু খুঁজছে, যাদেরকে তল্লাশি করছে, যাদেরকে এই জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই যে 3 জন, এই 3 জনকে এখনো জানতে চাইবো যে 3 জনকে আটক করা হয়েছে তারা কারা? দেখো, এই যে 3 জনকে আটক করা হয়েছে এরা এই এলাকারই 3 জন, যে এই এলাকারই, তবে এদের কোনো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়নি বা আমরা জানতেও পারিনি। তবে কি কারণে এই পুলিশ কর্মীর ওপরে হামলা সেই বিষয়ে এখনো কিন্তু তদন্ত চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনো পর্যন্ত কি কারণে বা কারা সরাসরি এর সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়ে কিন্তু এখনো পুলিশ এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বা তা কিন্তু পুলিশ জানতেও পারেনি। সেই কারণেই তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করছে এবং আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং গ্রামের মানুষকেও কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই জিজ্ঞাসাবাদ সূত্র ধরেই কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে খুঁজছে। বেশ বোঝা যাচ্ছে। অনুপম, রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি, এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে সব রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, এবার শেখ শাহজাহানের স্ত্রীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকালই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অর্পিতা, ঠিক কি কারণে শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করলো ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, ইডি আধিকারিকরা ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে যে জমি এবং ভেড়ি দখলের যে মামলা, সেই মামলায় তারা তদন্ত করছিলেন। এবার শেখ শাহজাহানের স্ত্রীকে তারা কিন্তু তলব করলো আগামীকাল, অর্থাৎ বুধবার দিন তাকে তলব করা হয়েছে দুপুর 11টার সময় সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল প্রায় 11 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে সম্পত্তি এবং বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্ট, তার যে লেনদেন, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোথাও মিসিং লিঙ্ক রয়েছে, সেই জন্যই আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। পাশাপাশি আজকে শেখ শাহজাহানের ব্যবসায়ী সহযোগী হাসান রশিদকে তলব করা হয়েছে, যিনি কিনা রিন্টু এন্টারপ্রাইজ নামে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কর্মী এবং যে কিনা শেখ শাহজাহানের থেকে মাছ নিত। অর্থাৎ এই ভুয়ো মাছ ভেন্ডার ব্যবসায়ী সহযোগী এই হাসান রশিদ, তারও আজকে বয়ান রেকর্ড করবে ইডির আধিকারিকরা। তার কারণ যেভাবে এই চিংড়ি মাছ বিভিন্ন জায়গায় যে ব্যবসা করে কালো টাকা সাদা করা হতো, এবং শুধু তাই নয়, গ্রামের মানুষদের থেকে সাধারণ মানুষদের যে জমি ভেড়ি যে দখল করা এবং তাদের থেকে জোর করে ছিনিয়ে নিয়ে সেখান থেকে যে এই ভেড়ি দখল করে ভুয়ো ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি কালো টাকা যে সাদা করেছে মাছ ব্যবসা করে, সেই সংক্রান্ত একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই আজকে তলব করা হয়েছে। আগামীকাল শেখ শাহজাহানের স্ত্রী, তাকে তলব করা হয়েছে। তাসলিমা বিবি গতকালকেও এসেছিলেন, আগামীকাল এখন আসেন কিনা সেটাই এখন দেখার। বেশ অর্পিতা, দিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ গতকাল থেকে আমরা দিল্লির দিকে নজর রেখেছি। কারণ দিল্লিতে গতকাল রাত থেকে ধর্নায় তৃণমূল কংগ্রেস, মন্দির মার্গ থানার সামনে ধর্না কর্মসূচি। তৃণমূলের সাংসদরা রয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দল এজেন্সির বিরুদ্ধে এবং এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলনে তৃণমূল। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, কতক্ষণ এই কর্মসূচি চলবে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, এবং 24 লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ?
গতকাল বিকেল 5টার সময় ধর্ণা অবস্থান কর্মসূচি তারা শুরু করেছিলেন হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে, এবং তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে 24 ঘন্টা তারা এই অবস্থান কর্মসূচি বা ধর্ণা চালাতে চান। আমরা জানি যে তুমিও দেখেছো যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ পুলিশ স্টেশন, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির মার্গ পুলিশ স্টেশনে ইতিমধ্যে সেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে কতক্ষণ এই কর্মসূচি তারা পালন করবে বা চালিয়ে যাবে সেটা তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে, তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অবশ্যই এই ইস্যুকে সামনে রেখে দিল্লির মতো জায়গায় নির্বাচন কমিশনের সদর দপ্তর এবং পরবর্তী সময় এই মন্দিরবাগ পুলিশ স্টেশন দিল্লিতে বসে ধর্ণাবস্থান কর্মসূচি পালন করে অবশ্যই রাজনৈতিকভাবে নজর কাটতে শুরু করেছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে আপ নেতৃত্বের তরফ থেকে তারা যোগ দিয়ে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে, তারা সেখানে তাদেরকে সমর্থন জানাতে চলেছে। ফলে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো সরব হতে শুরু করেছিল এজেন্সি ইস্যুতে, এবং যে কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেসও বলছে, একদিকে অরবিন্দ কেজরিওয়াল, একদিকে হেমন্ত সোরেন, এই সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সি দিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করা হচ্ছে। ফলে সেই অর্থে দেখতে গেলে অবশ্যই রাজনৈতিকভাবে এটা তাৎপর্যপূর্ণ, এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান কর্মসূচি তাদেরকে রাজনৈতিকভাবে সেটা জাতীয় স্তরেও বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়ানোর ক্ষেত্রে সাহায্য করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ আবির, আমরা তো একটাই কথা বলেছি, সিবিআই, ইডি, এনআইএ, আইটির চিফকে ইমিডিয়েট সরাতে হবে ইলেকশন কমিশনে। কিন্তু খুবই দুর্ভাগ্য, এদিকে এরা বলছে, মাইকে একটু আগে বলল এই থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকান। যদি হয়তো মুমকিন হয়, ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি, এবং এই দাবিতে আমাদের ঘোষণা মতো 24 ঘন্টার ধর্ণা আমাদের চলবে, কাল বিকেল 5টা থেকে আজ বিকেল 5টা। অন্যদিকে থানার ভিতরে যখন তৃণমূলের নেতারা ধর্ণায়, তখন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা ঘোষ। अगर फ्री कर दिया तो गेट क्यों बंद है? अगर दिल्ली पुलिस ने हमारे लीडर्स को फ्री कर दिए हैं तो ऐसा गेट क्यों बंद है? हमें क्यों नहीं अंदर जाने दे रहे हैं? मैम वो कह रहे हैं कि आप पुलिस परिसर को खाली कर दो। कहाँ इस तरह से गेट बंद करना, इस तरह से लोगों को रोकना, दिस इज नॉट अ साइन दैट कि हमने फ्री कर दिया है। बंगाल में सुरक्षा के पर्पज से चुनाव में 100 और एडिशनल कंपनी सीएपीएफ की लगा दी गई है। एनआईए के एक्शन के बाद ये कार्रवाई की है इलेक्शन कमीशन ने। जिस तरह से एनआईए, सीबीआई, ईडी विपक्षी दलों के विरुद्ध में काम कर रहे हैं, बीजेपी के एजेंट बन के काम कर रहे हैं, इसके खिलाफ हम अपनी आवाज उठा रहे हैं। थैंक यू। সামনেই লোকসভা নির্বাচনের আগেও আমরা দেখেছি বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং নজরে হুগলির 3 লোকসভা কেন্দ্রে আজ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা 24-এর নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নজরে হুগলির 3 লোকসভা আসন, আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে সাংগঠনিক বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, বৈঠকে ঠিক কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সমস্ত কটাই যে কর্মী বৈঠক তিনি করছেন তার প্রথম এবং প্রধান কারণই হচ্ছে যে লোকসভা আসনগুলোতে জয় সুনিশ্চিত করা, এবং যে ইস্যুগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে সেই প্রচারের ইস্যুগুলোতে যেন তারা নিজেরা ধরে রাখতে পারেন। যদি হুগলি জেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে 3টি লোকসভা আসন রয়েছে, এক হচ্ছে শ্রীরামপুর, 2 হচ্ছে হুগলি, 3 নম্বর হচ্ছে আরামবাগ। 2019 সালে হচ্ছে শ্রীরামপুর এবং হচ্ছে আরামবাগ
এই দুটো লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, হুগলি লোকসভা আসন তৃণমূল কংগ্রেস হেরে যায়। 2021-এ এটা আমূল বদল হয়। শ্রীরামপুর লোকসভা আসনের মধ্যে থাকা বিধানসভাতে ভালো ফল, হুগলি লোকসভার মধ্যে থাকা যে বিধানসভাগুলো রয়েছে তাতেও ভালো ফল, এমনকি যিনি হুগলির কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়ে এখান থেকে পরাজিতও হন। আরামবাগের ক্ষেত্রে, আরামবাগ মহকুমার ক্ষেত্রে ফল খারাপ হয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এবং এবারে লোকসভা নির্বাচনে সেই কেন্দ্রের প্রার্থীকেও তৃণমূল কংগ্রেস বদল করেছে। এক তো হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু, দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এজেন্সির ইস্যুকে হাতে পেয়ে গিয়েছে। কেন্দ্রীয় এজেন্সির যে অতি সক্রিয়তা সেই ইস্যুকে তারা সামনে রেখে ঢালাও প্রচারের ক্ষেত্রে যাচ্ছে। যেহেতু হুগলিতে শহরাঞ্চলের, শিল্পাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের ভোটের একটা মস্ত বড় প্রভাব রয়েছে, এবং সিঙ্গুরের মতো ইস্যু বরাবরের জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে গ্রামের মানুষের কাছে পৌঁছানোর জন্য পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আরও অনেক বেশি করে সংঘবদ্ধ করা, এবং তারা যাতে প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের খামতি না রাখেন সেই বিষয়টাকেও বার্তা আকারে দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার লোকসভা কেন্দ্রগুলোতে সভা করবেন, মিছিল হওয়ারও কথা রয়েছে, তবে তার আগে সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোনো ধরনের শৈথিল্য না থাকে সেই বার্তা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুরে এই বৈঠক করতে চলেছেন। তমশ্রী। বেশ আবির। সিংহাসনের মহাসংগ্রামে এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো। হুটকোলা গাড়িতে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন, একাধিক এলাকা ঘুরলেন এবং মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভদ্রেশ্বর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়, মন্দিরে পুজোও দেন। এবার দেখে নেব যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচার। মঙ্গলবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আজ সকালে 112 নম্বর ওয়ার্ডে তার প্রচার সারলেন, জনসংযোগ করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।